নবম ও দশম শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। পৃথিবীর গতি আমরা এখন এ নিয়ে আলোচনা করব যে পৃথিবীর গতি কত প্রকার ও কি কি, এবং এর ফলাফল নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি প্রথমে পৃথিবীর গতি নিয়ে আলোচনা করছি। পৃথিবীর গতি দুই প্রকার, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। এখন আহ্নিক গতি কাকে বলা হয় সেটা নিয়ে আলোচনা করব। আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে 24 ঘন্টা বা একদিন, বা সূক্ষ্ম হিসাবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। পৃথিবীর এই গতিকে বলা হয় আহ্নিক গতি। এই সংজ্ঞাটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে যদি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে জিনিসটা। আমি এখানে একটা দিবারাত্রি সংগঠনের একটা ছবি, কিভাবে দিন রাত্রি সংগঠিত হয় তার একটা এখানে ছবি দেওয়া আছে। ছবিটিকে একটু খেয়াল করে দেখতে পাবে। সূর্য রশ্মি, এটা হলো পৃথিবী। পৃথিবীর এখানে দেখা যাচ্ছে সূর্যের আলো, যে অংশের উপর সূর্যের আলো সেটা হচ্ছে দিন, আর যে অংশের অর্থাৎ তার বিপরীত অংশ হচ্ছে রাত্র। এখন পৃথিবী আপন কক্ষপথে, সে আমরা সবসময় জানি উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান পাশের দিকটা পূর্ব, বাম পাশের দিকটা পশ্চিম। তাহলে পৃথিবীটা সে আবর্তন করে নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার সে আবর্তন করে প্রতিনিয়তই। অর্থাৎ এই পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে সময় লাগে সূক্ষ্ম হিসাবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে, প্রায় 24 ঘন্টায় আমরা জানি। অর্থাৎ এই একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে এই যে সময়টা, এটাকে বলা হয় সৌরদিন বা আহ্নিক গতি। অর্থাৎ নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা বা একদিন। এই গতিকে বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতির দেখা যাচ্ছে যে এখানে 12 ঘন্টা, এই যে সাদা অংশ সেটা দিন, এটা হলো রাত্র। তাহলে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্র। তাহলে একই সময় এই পৃথিবী আবর্তন করলে এই দিনেরটা আবার রাত্র, রাত্রটা আবার দিন। অর্থাৎ এইভাবে সে সর্বক্ষণিক ভাবে সেই আবর্তন করতেই থাকবে। অর্থাৎ এটাই হলো আহ্নিক গতি। আহ্নিক গতির যদি আমরা কি কারণে হলো বা এটার বিস্তারিত আমরা যদি পরবর্তীতে আলোচনা করি, আমরা দেখব যে আহ্নিক গতির ফলাফলটা কি। সংক্ষেপে আমরা দেখব যে আহ্নিক গতির ফলে দিবারাত্রি সংগঠিত হয়। অর্থাৎ রাত্র, পৃথিবী সবসময়, সূর্য সবসময় আলো দিতেই থাকে। তো পৃথিবীর যে অংশের উপর আলো পড়ে সেটা হলো দিন, যে অংশ অন্ধকার থাকে তার বিপরীত অংশ সেটা হলো রাত্র। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা ছায়াবৃত্ত, এটা সন্ধ্যা, প্রভাত এবং মধ্যরাত্রির অবস্থান এরকম হয়। আমরা এবার একটু লক্ষ্য করব যে পৃথিবীর অর্থাৎ এটা মেরু অঞ্চল, এই যে অর্থাৎ পৃথিবীর যে গতি, এই গতিটা কিন্তু সব জায়গায় একরকমের নয়। এটা হলো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা হলো অর্থাৎ এইখানটা এই বরাবর বিষুবরেখা বা নিরক্ষরেখা। তো নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর গতিটা সবচেয়ে বেশি। তারপরে বা এই ক্রমান্বয়ে যখনই মেরু অঞ্চলে চলে যাবে, একেবারে মেরু অঞ্চলেই এটা একেবারেই কম, নিঃশেষ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে
গতিবেগ এখানে দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে 1700 কিলোমিটার পর্যন্ত, এবং তারপরে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে সেখানে দেখা যাচ্ছে 1600 কিলোমিটার গতি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান হলো নিরক্ষীয় কর্কটীয় অঞ্চলে। তাহলে এখানে 1600 অঞ্চল, অর্থাৎ ঢাকার দেখা যাচ্ছে এখানে আমরা লক্ষ্য করতে পারবো যে প্রতি ঘন্টায় গতিবেগ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে প্রতি ঘন্টায় গতিবেগ হচ্ছে 1700 কিলোমিটার, আর নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ এই কর্কটীয় অঞ্চল, অর্থাৎ তোমার এই অঞ্চলগুলি এখানে 1600, ঢাকায় অর্থাৎ আমাদের বাংলাদেশের কথাই বলি, ঢাকায় গতিবেগ হচ্ছে, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল যেটা সেখানে গতিবেগ 1600 কিলোমিটার। তাহলে এখানে এইভাবে ক্রমান্বয়ে যখন এই মেরু অঞ্চলের দিকে চলে যায় তখন ক্রমান্বয়ে একেবারে নিঃশেষ হয়ে যায়। যাই সব জায়গায় একরকমের গতিবেগ নয়, কিছুটা পার্থক্য রয়েছে। পৃথিবীর আবর্তন গতি থাকার সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না, অর্থাৎ পৃথিবীর সাথে আমরা এমন ভাবে অর্থাৎ এমন ভাবে আমরা অবস্থান থাকছি যাতে পৃথিবীর যদি ঘুরেই তাহলে আমরা পৃথিবী থেকে কেনই ছিটকে পড়ছি না। এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির ফলে সে আমরা পৃথিবীর সাথে একেবারেই আবদ্ধ আছি। সেই কারণে আমরা, অর্থাৎ বিশাল পৃথিবীর তুলনায় আমরা অত্যন্ত, মানুষ, প্রাণী, জীবজন্তু যা কিছু আছে সেটা অত্যন্ত ছোট, ক্ষুদ্রাকার। সেই কারণে আমরা পৃথিবী যখনই ঘুরে তখন সেটা আমরা অনুভব করি না। এটা পৃথিবীর সাথে আমরা একেবারে আবদ্ধ আছি। কাজেই পৃথিবীর সেই ভূপৃষ্ঠের অবস্থিত সকল বস্তুকে পৃথিবীর অভিকর্ষ শক্তির বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে, অর্থাৎ নিজের কেন্দ্রের দিকে সে আকর্ষণ করে। এর কারণেই পৃথিবী আমরা সেটাকে, পৃথিবীতে যা কিছু আছে সেটা ছিটকে পড়ে না, সেটা একই সে পৃথিবীর সাথে থাকে। পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি একটা সুনির্দিষ্ট নিয়ম অনুসারেই, আবর্তন গতিটা সুনির্দিষ্ট স্থান অনুসারে, নিয়ম অনুসারেই গতিটা আছে। সেই কারণে আমরা অনুভব করি না যে পৃথিবীটা যে ঘুরতেছে, সেটা আমরা অনুভব করি না। অর্থাৎ দুটি বস্তু যদি একটি চলমান হয় আর একটি দাঁড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারি না যে পৃথিবী যে ঘুরতেছে সেটা অনুভব করতে পারছি না। তারপরে এবার আমরা দেখব আহ্নিক গতির প্রমাণ, অর্থাৎ যে আহ্নিক গতি, যে পৃথিবীটা যে ঘুরছে এতে কতগুলি প্রমাণ আছে। মহাকাশের যে ছবিগুলি, অর্থাৎ মহাকাশের যে ছবিগুলি পাঠানো হয়েছে, সেই পাঠানো ছবিগুলি দেখা যাচ্ছে যে পৃথিবী গোল আকৃতির, পৃথিবীর আকৃতিটা গোল। সেই কারণে দেখা যাচ্ছে যে ছবিগুলি যেগুলি আসছে বা মহাকাশ যেগুলি আসছে, যে মহাকাশের যানের যে পাঠানো ছবিগুলি, সেগুলি গোলাকৃতি। রাত দিন হওয়া, অর্থাৎ পৃথিবীটা যে গোলে যদি অর্থাৎ নাই আবর্তন করতো, অর্থাৎ একইভাবে স্থির যদি থাকতো, সূর্যটা যেহেতু স্থির, পৃথিবীটা ঘুরছে, তাহলে এখন পৃথিবীটা যদি নাই ঘুরতো তাহলে দেখা যাচ্ছে যে সার্বক্ষণিকভাবে সমস্ত পৃথিবীতেই একই সময় দিন, একই সময় রাত্র হতো। অর্থাৎ একই সময় সারা পৃথিবীতে একই সময় সূর্য উদিত হইতো, আবার অস্তও যেত একই সময়। কিন্তু এখন বাস্তবে আমরা দেখতেছি যে পৃথিবীতে আমাদের এখন বাংলাদেশে এখন আমরা দিন, আমাদের যদি এখন দিন হয় তাহলে আমেরিকা হবে রাত্র, আবার আমেরিকা যদি দিন হয় আমাদের হয় রাত্র, অর্থাৎ আমাদের বিপরীত সাইডে আমেরিকা। কাজেই দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পৃথিবী রাত্র, আবার কোন জায়গায় দিন। কাজেই তার থেকে দেখা যাচ্ছে যে পৃথিবী সব জায়গায় একই সময় দিন হয় না, একই সময় রাত্র হয় না। তার কাজে এটা দেখা যাচ্ছে আহ্নিক গতির প্রমাণ আমরা পাই যে দিন রাত্রি সবসময় আহ্নিক গতির ফলেই দিবারাত্রি সংঘটিত হয়। রাত দিন হওয়া, এই রাত হয় এবং আহ্নিক গতির ফলে দেখা যাচ্ছে রাত হয় এবং দিনও হয়। তাহলে কাজেই আমরা এটা লক্ষ্য করতে পারছি। ফেরেলের সূত্র, বৈজ্ঞানিক ফেরেল একটি সূত্র আবিষ্কার করেছেন। তিনি বলছেন যে
পৃথিবী সেই অর্থাৎ সবসময় উত্তর অর্থাৎ ডান পৃথিবীর ওই সাধারণত দেখা যাচ্ছে যে ফ্রেলের সূত্র অনুসারে ডান দিকে সূর্য বায়ু প্রবাহটা বেঁকে যায়, উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে তার বিপরীত অবস্থা হয়। এই অংশে সূর্যের ফ্রেলের সূত্র অনুসারে দেখা যাচ্ছে যে এই গতিটা দেখা যাচ্ছে এইভাবেও, যে এই কারণে দেখা যাচ্ছে পৃথিবীটা তার গতি যা আণবিক গতি যে পরিবর্তন হচ্ছে সেটা প্রমাণ করা যায়। আণবিক গতির ফলে আমরা কতগুলো কি কি জিনিস হয়, পৃথিবী দিবারাত্রি সংঘটিত হয়ে আগে বললাম, জোয়ার ভাটার সৃষ্টি হয়। জোয়ার এবং ভাটা পৃথিবী সর্বত্র একই সময় জোয়ার একই সময় ভাটা হয় না। প্রতিদিন যেভাবে জোয়ার হয়, তাহলে আজকের যে সময়টা জোয়ার হবে আগামী দিন তার সাথে 52 মিনিট কমে জোয়ার হবে, অর্থাৎ আগে পরে হয়। তাহলে এই কারণেও বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের সৃষ্টি, হ্যাঁ, তারপর আছে তাপমাত্রার পার্থক্যের সৃষ্টি, অর্থাৎ আণবিক গতির ফলে তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। তারপরে পৃথিবীর সর্বত্র তাপমাত্রা একরকম হয় না, আণবিক গতির ফলে এটা পার্থক্য হয়, জোয়ার ভাটার সৃষ্টি হয়, বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। এরপর আছে সময় গণনার ক্ষেত্রেই নির্ধারিত বা প্রাণী উদ্ভিদ সৃষ্টি হয়েছে। সময় গণনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীর সর্বত্র কিছু কম বেশি লক্ষ্য করা যায়, উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয়েছিল। আণবিক গতির ফলে আমরা যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে অনেকগুলি হয়। জোয়ার ভাটা কি কি কারণে আণবিক গতির ফলে হয়? প্রথমত দিবারাত্রি সংঘটিত হয়, 2 নম্বরে জোয়ার ভাটার সৃষ্টি হয়, এরপরে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, এরপরে আবার তাপের পৃথিবীর তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। এই কারণে এই সমস্ত কারণগুলি আণবিক গতির ফলে হয়। তাহলে আমরা এখন আণবিক গতি কাকে বলা হয়, আণবিক গতির ফলে কি হয় সেই কারণগুলি আমরা জানলাম। তাহলে আমরা এটাই আজকের এখন এই পর্যন্ত। এরপর আমরা আবার দেখব বার্ষিক গতি। বার্ষিক গতি নিয়ে আমরা আবার আলোচনা করব, একটু দেখব। এখন তোমাদের বার্ষিক গতি কাকে বলা হয় এটা নিয়ে আলোচনা করব। বার্ষিক গতি বলতে আমরা এই বুঝি, পৃথিবী আপন কক্ষপথে পৃথিবী আপন কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যের চারিদিকে, অর্থাৎ এই কক্ষপথে পৃথিবীর কক্ষপথের চারিদিকে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সূক্ষ্ম হিসাব অনুসারে দেখা যাচ্ছে। তা আমি আরেকবার বলতেছি, পৃথিবী আপন কক্ষপথে, অর্থাৎ এই যে এটা কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে, অর্থাৎ সার্বক্ষণিক ভাবেই একদিনই একবার ঘুরবে। এইভাবে ঘুরতে 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 সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে সূক্ষ্ম হিসাব অনুসারে। এখন সেইভাবে দেখা যাচ্ছে যে, অর্থাৎ আমরা 365 দিনেই বলি যে এক বছরে সূর্যের চারিদিকে পৃথিবী এক বছর ঘুরে আসে, তাহলে এই কক্ষপথে ঘুরে আসে। তাহলে এই যে বছরে একবার সূর্যের চারিদিকে ঘুরে আসে, এই জন্য এটাকে বলা হয় বার্ষিক গতি। অর্থাৎ সে যেমন আমরা একটু লক্ষ্য করতে পারবো যে তোমরা হয়তো লাটিনটা লক্ষ্য করেছো, লাটিনের অবস্থাটা যেরকম, লাটিনটা তার নিজের একই জায়গায় বসে সার্বক্ষণিক ভাবে ঘুরে না, তার অর্থাৎ ঘুরতে ঘুরতে সে তার স্থানটা পরিবর্তন করে। তো সেরকম পৃথিবী ওইভাবে ঘুরতেই থাকে, ঘুরতে 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 তার চারিদিকে এরকম সে অবস্থান করবে, আবার সেই যেখান থেকে যাত্রা শুরু করলো ঠিক সেই কক্ষপথে আবার সেখানে সে ফিরে আসে। অর্থাৎ প্রতি বছরেই সে একবার ঘুরে আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, সেই হিসেব অনুসারে যে 5 ঘন্টা যে একটু অতিরিক্ত লাগে, তাহলে সেইভাবে দেখা যাচ্ছে যে ঘুরতে ঘুরতে এমন এক পর্যায়ে আসে যে বছরে সে তার
আহ, এই অর্থাৎ এই যে আমরা যেটাকে বলি অতিরিক্ত যে সময়টা লাগে সেটা হলো অধিবর্ষ হয় 65 দিনে হয়, 365 দিনে 1 বছর, কিন্তু 366 দিন অর্থাৎ এই যে অতিরিক্ত যে সময়টা লাগলো বছরের 65 দিনের পরে যে অংশ লাগলো, সেই হিসাবে দেখা যাচ্ছে যে প্রতি 4 বছর অন্তর অন্তর 1 দিন বেড়ে যায়। এই 4 বছর অন্তর 1 দিন যে বেড়ে যায়, এই বেড়ে দেওয়াটাই হচ্ছে অধিবর্ষ। অর্থাৎ তখন 65 দিনের পরিবর্তে হবে 66 দিন। এই 366 দিনেই এখানে 1 বছর, অর্থাৎ লিপিয়ার যখন হবে তখন সেই সনটা, যে সনটা লিপিয়ার হবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে সে ভাগে মিলে যাবে, যেটা সেটা লিপিয়ার বা অধিবর্ষ। কাজে আমরা এখন যে জিনিসটা লক্ষ্য করলাম যে এটা বার্ষিক গতি। বার্ষিক গতির ফলে আমরা ঋতু পরিবর্তন হয় এবং ঋতু পরিবর্তন এবং দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। হ্রাস বৃদ্ধি পৃথিবীর সর্বত্র দিন কখনো দিন বড় হয়, কখনো দিন ছোট হয়। তাহলে যেমন আছে আমাদের যে পৃথিবীর মধ্যে আমরা যেখানে আসছি, আমাদের দেশ সাধারণত 21শে মার্চ, এই পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে 21শে মার্চ, 26শে, তারপর 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর এবং 4টে সময়টা আমরা হয় 23শে সেপ্টেম্বর, প্রথমে 21শে মার্চ, 23শে অর্থাৎ 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর এবং 22শে ডিসেম্বর। আর এই যে মোট 4টে সময়টা আছে উল্লেখ আছে, সেই সময়টার মধ্যে দেখা যাচ্ছে যে দিবারাত্রির সমান 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই দুইটা সময় বছরে দিন এবং রাত্রি সমান। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে একই সময়, অর্থাৎ দিনও যা রাত্রেও তাই, কোনো সময়ের কোনো পার্থক্য ঘটে না। 21শে জুন এবং 23শে সেপ্টেম্বর, যেটা 21শে জুন এবং 22শে ডিসেম্বর যে সময়টা, সে সময় 21শে জুনটায় দিনের পরিমাণটা সবচেয়ে বড়, আর 22শে ডিসেম্বর দেখা যাচ্ছে যে রাত্রের পরিমাণ বড়, দিনের পরিমাণ ছোট। 21শে মার্চ দেখা যাচ্ছে কি রাত্রের পরিমাণটা ছোট, দিনের পরিমাণটা বড়, আর 22শে ডিসেম্বর দেখা যাচ্ছে দিনের পরিমাণটা ছোট, রাতের পরিমাণটা বড়। অর্থাৎ শীতকালে আমাদের দেশে রাতের পরিমাণটা বড় থাকে, রাতের দিনের পরিমাণ ছোট থাকে। এটার কারণ হচ্ছে এটা দিবারাত্রির হ্রাস বৃদ্ধি। পৃথিবীর সর্বত্রই একই সময় একইভাবে সূর্যের অবস্থানটা, পৃথিবীতে একই সময় একই রকমের সূর্যের কাছ থেকে আলো একই রকমের পায় না। কোন কোন সময় দেখা যাচ্ছে সূর্য উত্তর মেরুটা, অর্থাৎ আমাদের পৃথিবীটা সাধারণত উত্তর মেরুতেই আমাদের পৃথিবী, অর্থাৎ সাধারণত উত্তর মেরুতে, অর্থাৎ মেরু না, আমাদের উত্তর গোলার্ধে, একটা দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধে, সেই উত্তর, অর্থাৎ বিশ্বপ্রেক্ষা বরাবর পৃথিবীর অবস্থান, আমাদের বাংলাদেশের অবস্থান দেখা যাচ্ছে যে উত্তর মেরু, অর্থাৎ বিশ্বপ্রেক্ষা বাংলাদেশের উপর দিয়ে গেছে। সেই কারণে এটা বাংলাদেশটা নাতিশীতোষ্ণ মন্ডলের মধ্যে বা সমভাবাপন্ন আবহাওয়া। সেই কারণে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 21শে জুন সবচেয়ে বড় দিন এবং 22শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, আবার 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ, এই সময়গুলি দিবারাত্রি সমান, অর্থাৎ দিন এবং রাত্র সমান, এখানে কোনো পার্থক্য হয় না। তাহলে এর কারণ হলো আমাদের ওই যে সূর্যের অবস্থান, পৃথিবীর অবস্থানের কারণে সূর্য একদিকে স্থির, পৃথিবীর অবস্থানের কারণে কোন সময় সূর্যের উত্তর মেরু সূর্যের নিকট হেলিয়ে থাকে, দক্ষিণ মেরু তার বিপরীত অবস্থা হয়। আবার অনেক সময় যে উত্তর মেরু সূর্যের কাছে থাকে, দক্ষিণ মেরু তার বিপরীত অবস্থান সৃষ্টি হয়। এই কারণে দিনের পরিমাণ বেশি হয়, রাতের পরিমাণ কম হয়। এটা একটা দিবারাত্রি হ্রাস বৃদ্ধির মধ্যে পরবর্তী অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে আছে কেন দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। এটা কারণ এখানে আমরা দিবারাত্রি হ্রাস বৃদ্ধির ভিতরে আমরা লক্ষ্য করে দেখতে পাবো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে পৃথিবীর গতি নিয়ে যে আলোচনা করলাম, এরপরে এই অধ্যায় থেকে যে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে, আমরা একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে একটু এখানে কিছু প্রশ্ন একটা প্রশ্ন লিখলাম। কতগুলি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতার কিছু প্রশ্ন এখানে দিলাম। এখন এরকমের হুবহু পরীক্ষায় আসবে সেটা কোনো কথা না, এছাড়াও অন্যান্য প্রশ্ন এরকম আসতে পারে। জাস্ট এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, দেখো এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে পৃথিবীর গতি কত প্রকার। আমরা সহজে বুঝতে পারলাম যে পৃথিবীর গতি দুই প্রকার, আহ্নিক গতি আর বার্ষিক গতি। এখন আহ্নিক গতি বার্ষিক গতি কাকে বলা হয় আমরা আলোচনা করলাম, বা কিছুক্ষণ আগেই হয়তো তোমরা তো জানো আহ্নিক গতি কাকে বলা হয়, আহ্নিক গতির ফলাফল কি, বার্ষিক গতি কাকে বলা হয়, বার্ষিক গতির ফলে কি হয় ইত্যাদি, বার্ষিক গতি কেন ইত্যাদি বিভিন্ন কিছু আলোচনা আমরা করলাম। ওর ভিতরে আমরা ওই অধ্যায়টা ভালো করে পড়লেই বুঝতে পারবো। 2 নম্বরে খ নম্বরে আছে প্রয়োগমূলক প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন মধ্যে এখানে আমরা দিয়ে দিলাম, যেমন জোয়ার ভাটার সময় কেন পরিবর্তন হয়। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে জোয়ার ভাটা পৃথিবীতে একই সময় জোয়ার হয় না, একই সময় ভাটাও হয় না। জোয়ার এবং ভাটা, জোয়ারটা হলো চন্দ্র সূর্যের আকর্ষণের ফলে হঠাৎ পৃথিবীর পানি বা সমুদ্রের পানি ফুলে ওঠে বা স্ফীত হয়, এই যে ফুলে ওঠাটাই হলো জোয়ার। আবার হঠাৎ করে যখন চন্দ্র সূর্যের আকর্ষণ পানির উপর যখন কমে যাবে তখন পানিটা আবার নেমে যাবে। এইভাবে যে জোয়ার এবং ভাটা হয়, কাজে এই জোয়ার ভাটার পরিবর্তন কেন হয় সেটা আমরা লক্ষ্য করব। যে যখন সূর্যের বা চন্দ্রের আকর্ষণ যখন বেশি থাকে তখন সেই জোয়ার হয়, এবং তেজ কাটার মোয়ারা কাটার 2 ধরনের আছে। অর্থাৎ পূর্ণাঙ্গ জোয়ার হয়, সে আবার হঠাৎ যখন চন্দ্র সূর্যের আকর্ষণ যখন কিছুটা কমে যায় তখন ভাটার সৃষ্টি হয়। আচ্ছা, যাই হোক, এটাও আহ্নিক গতির ফলে আমরা বলে দিলাম যে আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা সৃষ্টি হয়। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, যেটা খ নম্বর প্রশ্ন। গ, পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধি কেন হয়, এটাও আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি অর্থাৎ পৃথিবীর কোন কোন জায়গায় দিন বড় রাত্র ছোট। আবার পৃথিবীর উত্তর মেরুতে যে ঘটনা ঘটে দক্ষিণ মেরুতে তার বিপরীত অবস্থা ঘটে। দক্ষিণ মেরুতে যদি শীতকাল হয়, উত্তর মেরুতে উত্তর মেরু হবে গ্রীষ্মকাল। অর্থাৎ যে ঋতু থাকবে তার বিপরীত অবস্থা, উত্তর মেরুতে যা ঘটবে দক্ষিণ মেরুতে তার বিপরীত অবস্থা ঘটবে। এর কাজে এখানে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ওইরকম হয়ে থাকে সাধারণত। যে কেন হয় এটা আমরা লক্ষ্য করলাম যে পৃথিবীর গতির কারণে, যে কোনো কোনো জায়গা অর্থাৎ পৃথিবী যে অটোমেটিক যে চারিদিকে আবর্তন করতেছে, সেই কারণে একই সময় একই অবস্থানে পৃথিবীটা আবর্তন করে না। কোনো সময় সূর্যের নিকটতম উত্তর মেরু থাকে, দক্ষিণ মেরু তার দূরে সরে যায়, আবার দক্ষিণ মেরু সূর্যের কাছে আসে উত্তর মেরু তার বিপরীত অবস্থা হয়। এইভাবে লক্ষ্য করা যায়। তাহলে এটা পড়লে দিবারাত্রির হ্রাস বৃদ্ধিটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এই প্রশ্ন উত্তরটা দিতে পারবো। পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন ছিটকে পড়ি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীটা তো আবর্তন গতি আমরা জানি, কিন্তু এটা পৃথিবীর সাথে আমরা সেই কেন্দ্রাতীত শক্তির প্রভাবে, পৃথিবীর যে কেন্দ্রাতীত শক্তির প্রভাবে আমরা পৃথিবীর সাথে একেবারে লেগে আছি। যেমন বিরাট একটা বস্তুর সাথে যদি এই সামান্য কিছু ধুলোমালা যদি থাকে, তাহলে সেটাকে যদি ওই বস্তুটাকে যদি ঘোরানো হয়, গোলাকার কোনো বস্তু যদি ঘোরানো হয়, ঘুরাইলে দেখা যাচ্ছে যে সে ওই বস্তুর সাথেই লেগে আছে, কিন্তু সে অনুভব করতে পারে না যে তাকে এই ঘোরানো হচ্ছে কিনা। তাহলে আমরা বিশাল পৃথিবীতে আছি, এই মানুষ, জীবজন্তু, গাছপালা, বৃক্ষ যা কিছু আছে পৃথিবীর মধ্যে, আমরা সেই শক্তির প্রভাবে, কেন্দ্রের শক্তির প্রভাবে আমরা লেগে আছি, আমরা অনুভব করতে পারছি না। এটা যাই হোক, এর বিশ্লেষণ আকারে মোটামুটি একটু পড়ালেখা করলে পরে হুবহু এই ধরনের প্রশ্ন না আসলে যদি অন্যভাবেও আসে তবু এই প্রশ্ন উত্তর দিতে পারবে। কাজে সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা প্রশ্ন যে বইয়ের ভিতর থেকে
হুবহু যে আসবে সেটা কোনো কথা না। এটা টপিক্সটা ভালো করে পড়া থাকলেই তোমরা বিশেষ করে এগুলো করতে পারবে। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমাদের যে টেস্ট পেপার যেটা থাকবে সেই টেস্ট পেপারগুলির মধ্যে যে ধরনের প্রশ্ন থাকে ওগুলি ভালো করে পড়াশোনা করলেই তোমরা সেই সঠিক উত্তরটা দিতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই পড়া তোমাদের এই পাঠ শেষ করলাম।